Oppo A92 বাংলাদেশের বাজারে এর অফিসিয়াল বাজার মূল্য 22,990 টাকা। এই ফোনটা ঈদের আগে লঞ্চ হয়েছে আমাদের বাংলাদেশের বাজারে আর কি। তো যখন লঞ্চ হয়েছে ওই টাইমে আমাদের হাতে এত বেশি কাজ ছিল, অনেক বেশি মানে স্মার্টফোন হিসাব করে ছিল অফিসে রিভিউর জন্য। তো আমি খুব ব্যস্ত ছিলাম আর A92 স্পেকটাও খুব একটা ভালো করে দেখা হয় নাই। বাট যখন দেখলাম ভাই রে ভাই, মানে ওপ্পো রক্স, পুরা ওয়াও হয়ে গেছি। তো ওপ্পো কীভাবে রক্স তা জানাবো বিজ্ঞাপন বিরতির পর। সাথে আছি আই এম বিনোদ এবং আপনারা দেখছেন এডিসি টোটো। অফিসিয়াল ফোন হওয়া সত্ত্বেও ওপ্পো আমাদের পাঠায়নি এইটা। আমাদের কাছে A92 পাঠিয়েছে বসুন্ধরা সিটির নতুন শপ গ্যালারি ফর গ্যাজেট। শুভকামনা গ্যালারি ফর গ্যাজেটের জন্য। তাদের কাছে আপনারা A92 তো পাবেনই, একই সাথে যেসব ফোন অফিসিয়ালি আসে না দেশে, মানে আনঅফিসিয়াল ফোনগুলো, সেগুলো ভালো দামে পাবেন আশা করি। তবে অবশ্যই পরামর্শ থাকবে যাচাই বাছাই করে কেনার জন্য, কারণ আপনার টাকা দিয়ে আপনি কিনছেন, নিজের বুদ্ধিতে যাচাই করে নেওয়াই উত্তম। আমরা কেবল পরিচয় করিয়ে দিতে পারি সবগুলোর সাথে, যেমন গ্যালারি ফর গ্যাজেট। তাদের ফেসবুক পেজ, গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের কাছে এসেছিল এই টোয়াইলাইট ব্ল্যাক কালারটা। এটার আরেকটা কালার আছে দেশে, অরোরা পার্পল নামে, সেটা অনেক বেশি সুন্দর ব্ল্যাকটার থেকে। বক্সের মধ্যে আমরা পেয়েছি 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার, ইউএসবি টাইপ সি চার্জিং কেবল, সিম ইজেক্টর, কিছু পেপারস এবং একটা বাজেট ইয়ারফোন, যেটা সাধারণত এখন বেশিরভাগ ফোনেই থাকে না। আর একটা সফট সিলিকন কেস তো ছিলই। এবার জানা যাক কেমন ছিল এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি। আমার জানা মতো ওপ্পো সর্বদা আগে দর্শনধারী পরে গুণবিচারী এই নীতিতে চলে, তো তাই এদের ফোনের ম্যাটেরিয়াল যাই হোক না কেন, ফোনের ডিজাইন অলওয়েজ সুন্দর হয়। A92 পুরোপুরি প্লাস্টিক বিল্ড ডিভাইস। ব্যাক পার্টে গ্লসি ফিনিশ আছে যা খুব ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট ছিল, তাই ব্যাক কভার ছাড়া ইউজ করাটাই বেশি আরামদায়ক। পিছনে গ্লসি ফিনিশ দিলেও ফ্রেমটা একদম ম্যাট ফিনিশিং দেয়া, যার জন্য ফোনটা প্রিমিয়াম লাগে এবং গ্রিপ করেও একটা আলাদা ফিল আসে। ফোনটার ওজন মাত্র 192 গ্রামের মতো। 5000 mAh ব্যাটারি দেওয়া সত্ত্বেও ওয়েট ব্যালেন্স এত সুন্দর, আপনি এক হাতে অনায়াসে চালাতে পারবেন। ফোনটির পিছনে একদম নিট অ্যান্ড ক্লিন থাকার রিজন হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এটা যথেষ্ট ফাস্ট ছিল, অ্যাকুরেসিও ভালো। এর সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করেছে স্কোয়ার কাট ক্যামেরা হাউজিং। এটা এখন বেশ ট্রেন্ডি একটা ক্যামেরা হাউজিং, দেখতে বেশ ভালোই লাগে। বটমে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, একটি বটম ফায়ারিং স্পিকার, ইয়ারফোন জ্যাক এবং মেইন মাইক্রোফোন। রাইট সাইডে থাকছে পাওয়ার বাটন উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে ট্রিপল কার্ড স্লট, যেখানে 2টি সিম এবং একটি এসডি কার্ড ব্যবহার করা যাবে। এদিকে সিম ট্রে নিয়ে আলাদাভাবে বলতে হচ্ছে আমার, কারণ ইটস চিপ, টু ড্যাম চিপ কোয়ালিটি। সিম কার্ড ট্রেটা ফোনে ইনসার্ট করতে গেলে কেমন একটা খড় শব্দ হয়, মনে ভাঙ্গা যাবে, মাঝে মধ্যে ঠিকঠাকভাবে ঢুকে না, মানে ভাঙ্গা গেল এমন একটা অবস্থা দেখা যায়। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ওভারঅল বিল্ড কোয়ালিটি বা ডিজাইন নিয়ে আমার অভিযোগের কিছু নেই। এই দামে এখন সবাই এমন দিচ্ছে, ডিজাইনটাও যথেষ্ট সুন্দর এবং নেয়ার মতো। এবার কথা বলা যাক ডিসপ্লে নিয়ে। নিও ডিসপ্লে নাম দিয়েছে ওপ্পো, যেটাকে আমরা সিঙ্গেল পাঞ্চ হোল ডিসপ্লে নামে ভালো চিনব। দারুণ লাগে প্রথম দেখায়, খুবই ইমার্সিভ একটা ভিউ পাবেন কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে। 6.5 ইঞ্চের প্যানেল, 1080p রেজুলেশন। ওপ্পোর ওয়েবসাইটে দেওয়া 90.5% স্ক্রিন টু বডি রেশিও। এই বটম চিন এবং এইরকম মোটা বেজেল দিয়ে কেমনে 85%-এর উপরে হয় আমার মাথায় ঢুকতেছে না। তো সমালোচনা করা যায় ডিসপ্লে নিয়ে, যেখানে এই বাজেটের ফোনে বাকিরা দিচ্ছে অ্যামোলেড বা আইপিএস উইথ হায়ার রিফ্রেশ রেট, সেখানে A92 নিয়ে এসেছে টিএফটি প্যানেল নিয়ে। আপনারা সবাই জানেন, তাও আবার বলি, আইপিএস ডিসপ্লে সাধারণত টিএফটি থেকে বেটার কালার রিপ্রোডিউস করে এবং ভিউইং অ্যাঙ্গেলটাও বেটার হয়। টিএফটি মূলত একটা ওল্ড জেন জিনিস, সেখানে এই বাজেট রেঞ্জে তো আইপিএস জিনিসটা দেয়াই খুবই স্বাভাবিক। আমাদের ব্যবহারে রেগুলার আইপিএস প্যানেলগুলো থেকে A92-তে ব্যবহৃত টিএফটি প্যানেলটার খুব একটা পার্থক্য পাইনি। একই রকম লাগছিল কালার্স, ভিউইং অ্যাঙ্গেল, কন্ট্রাস্ট রেশিও বিবেচনা করলে। যারা সাধারণ ইউজার্স তারা খেয়ালও করার কথা না যে এটা টিএফটি প্যানেল। ইভেন ডিসপ্লের আউটডোর ভিজিবিলিটিও ঠিকই ছিল, ঠিকঠাক সব। ফুল এইচডি রেজুলেশনের প্যানেল, তাই শার্পনেস জনিত কোনো সমস্যা পাবেন না প্র্যাকটিক্যালি। মানে ইউজারদের কাছে এটা আইপিএসের মতোই মনে হবে, সমস্যার কোনো কারণ হবে না ইনশাআল্লাহ। তবে সমস্যা হচ্ছে ওপ্পোর কাজকর্ম। বাকিরা এগুচ্ছে, এনারা পিছাচ্ছে। 2020-তে এসে 20,000-এর বেশি দামি ফোনে টিএফটি প্যানেল দেওয়ার প্র্যাকটিস খুবই নেগেটিভভাবেই লেগেছে আমার কাছে। এই ফোনের ডিসপ্লেটাই আসলে সমস্যা না, ডিসপ্লে প্র্যাকটিক্যালি ঠিকঠাক আছে, বাট আমার সমস্যা হচ্ছে কোম্পানিগুলোর এই ব্যাক ফুটে যাওয়ার টেন্ডেন্সি। যেখানে এই 20,000 রেঞ্জটায় দামি দামি ফোনের থেকে এক্সক্লুসিভ যেসব ফিচারগুলো আছে সেগুলো নিয়ে সেখানে ইন্ট্রোডিউস করবে, কারণ এই রেঞ্জটাই আমাদের অঞ্চলে সবচেয়ে বেশি চলে, মানুষ 20,000 টাকার আশেপাশের ফোন সবচেয়ে বেশি কিনে, সেখানে তারা উল্টো পিছাচ্ছে। তবে টিএফটি দেখে যে রাগটা উঠেছে তা খানিকটা প্রশমিত হয়েছে স্টেরিও স্পিকার্স দেখে।
ফ্রন্ট ইয়ারপিসটাও স্পিকার হিসেবে কাজ করে, স্টেরিও এক্সপিরিয়েন্স দাম হিসেবে ভালোই, এই কাজের জন্য বাহবা দিতেই হয় ওপ্পোকে। এরপর চলে যাচ্ছি এর ইউজার ইন্টারফেসে। ওপ্পো A92 ColorOS 7.1 রান করছে অন টপ অফ অ্যান্ড্রয়েড 10। ColorOS 7 নিয়ে আমার ফার্স্ট ইমপ্রেশন বরাবরই ছিল মিক্সড। ColorOS 6 এর সময় আমার এক্সপিরিয়েন্স এত ভালো ছিল না, আমি খুব একটা লাইক করতাম না, মোটামুটি কমপ্লেক্স ছিল, জট লাগতো। ColorOS 7 তারা আরও ক্লিন করা ট্রাই করেছে, বাট কতটা হয়েছে আমি সেটা ইউজারদের উপরে ছেড়ে দিচ্ছি, কারণ ইউআই পুরোটাই হচ্ছে মানুষের যার ব্যক্তিগত চয়েস, এবং ব্যক্তিগত চয়েসে হস্তক্ষেপ করার মতো উচিত হবে না। ইউআইতে অ্যাপ আইকন চেঞ্জ, অ্যাপ ড্রয়ার সিস্টেম সহ দারুণ কিছু টুইক্স আছে। এদিকে ডিজিটাল ওয়েলবিংয়ের ফোকাস মোড ফিচারটা খুবই কাজের মনে হয়েছে আমার কাছে, মোবাইল থেকে দূরে থাকা বা অন্যান্য কাজে ফোকাস করার জন্য একটা ভালো সলিউশন। সবাইকে চমকে দিয়ে স্ন্যাপড্রাগন 665 চিপসেট ইমপ্লিমেন্ট করেছে তারা, একদম সেম এজ ওপ্পো A9 2020। স্টোরেজ UFS 2.1 দিয়েছে, ওকে, বাট সেম ওল্ড প্রসেসর, কোনোভাবেই কি আপগ্রেড করা যেত না? যাই হোক, প্রসেসর নিয়ে অভিযোগ করতে থাকলে রিভিউ অনন্তকালের পথে যাত্রা করবে। ট্রুলি যদি বলি, হেভি গেমাররা এই রেঞ্জে এই ফোন তো কিনবে না, তাই প্রসেসরটা এখানে খুব একটা ম্যাটার করছে না। যারা নেয়ার তারা ঠিকই নিবে, প্রসেসর তাদের কাছে ডাজেন্ট ম্যাটার, অ্যাটলিস্ট একটা স্টেবল স্ন্যাপড্রাগন চিপসেট দিছে, আলহামদুলিল্লাহ। আর এই প্রসেসর নিয়ে এত হাসি ঠাট্টা করার কিছু নাই, কারণ হচ্ছে সব ইউজার, মানে বাংলাদেশে যত মানুষ স্মার্টফোন কিনে সবাই যদি চিপসেট দেখে ফোন কিনতো, তাহলে বেশিরভাগ কোম্পানি দেউলিয়া হয়ে দেশ ছেড়ে পালাইতো। যারা এন্ট্রি লেভেলের বায়ার আর যারা নন গিক টাইপের মানুষ, তারা হচ্ছে চিপসেট দেখে না, তারা মূলত ডিসপ্লেটা কত বড় এবং সুন্দর লাগতেছে, ডিজাইনটা কেমন সুন্দর, র্যাম রম কেমন, অ্যান্ড হচ্ছে ক্যামেরা কয়টা, এগুলো দেখি সাধারণত ফোন কিনে। সেগুলোকেই ফোকাস করে অনেক কোম্পানি লাইক ওপ্পো। তারা সেই টার্গেটে 665-এর সাথে 8 GB র্যাম খাওয়াচ্ছে কাস্টমারদের। মানে অ্যাভারেজ একটা চিপের সাথে 8 GB র্যামের মানেটা কি? মানে এই ম্যাথটা আমি বুঝলাম না সত্যি বলতে। চিপসেটের প্রসেসিং পাওয়ার যদি দুর্বল হয়, র্যাম কি সেটা বুস্ট করে দিবে? তবে ডে টু ডে ইউসেজের জন্য 128 GB UFS 2.1 স্টোরেজ মিলে A92 কোনো সমস্যা করে না। অ্যাপ ওপেনিং, ক্লোজিং, রেগুলার সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বা টুকটাক মাল্টিটাস্কিংয়ে ঠিকঠাক থাকবে এই ফোন, চিন্তার কিছু নেই। গেম খেলেছি আমরা মোট 4টা, এর মধ্যে অ্যাসফল্ট 9-এ ভালো রকমের স্টার্টারিং অ্যান্ড ফ্রেম ড্রপ ছিল, হাই গ্রাফিক্স ছাড়াই এটা স্ট্রাগল করছিল। পাবজি তো সেম স্টোরি, ফ্রেম ড্রপ ছিল ভালো রকমের, গ্রাফিক্স সেটিংস ছিল পুর, স্মুথ সেটিংসে প্লে করলে মোটামুটি প্লেবল, কিন্তু ব্যালেন্স নিলে কাবাকাবি শুরু করে। এদিক দিয়ে ভালো অবস্থানে আছে কল অফ ডিউটি, ভেরি হাই সেটিংয়ে হালকা ফ্রেম ড্রপ করে মাঝে মধ্যে, বাট হাই সেটিংয়ে দারুণ স্মুথ চলে হালের অপটিমাইজড এই গেমটি। মজার ব্যাপার হচ্ছে, প্রথমে এই গেমটা ইনস্টলে নিচ্ছিল না ফোনে, বলতেছিল এই ফোন সাপোর্টেড না, এরপর একটা ছোট্ট আপডেট আসলো ফোনে, এরপর ডাউনলোড হয়ে গেল কল অফ ডিউটি। আর ফ্রি ফায়ারের কথা কি বলবো, এইটা তো মোটামুটি সব ফোনে দারুণ চলে, এই বসকে নিয়ে আর তেমন কিছু বলার নেই। গেমিং সেকশন দীর্ঘ করার কিছু ছিল না, তাও বিস্তারিত জানালাম যেন টুকটাক গেম খেলতে চাইলে আপনার ডিসিশন মেকিংয়ে হেল্প হয়। এখানে উল্লেখ্য যে কম্পারেটিভ কিছু খেলতে চাইলে এটা অবশ্যই অ্যাভয়েড করবেন, তবে শখের গেমার যারা মাঝে মধ্যে বট মারার জন্য গেমে ঢুকেন, তাদের জন্য ওয়েলকাম A92। ওপ্পো A92কে পাওয়ার দিচ্ছে 5000 mAh এর বিশাল ব্যাটারি। আমরা এটা থেকে এসওটি পেয়েছিলাম প্রায় 9 ঘন্টা প্লাস। আর 40 মিনিট ইউটিউবে ফুল ব্রাইটনেসে ভিডিও প্লে করলে 7 থেকে 8 ঘন্টার মতো ড্রেইন হচ্ছিল। আমরা আশা করি এই ব্যাটারি মডারেট ইউজের 2 দিনের মতো মোটামুটি ব্যাকআপ দেওয়ার কথা। আর একটা ভালো দিক হচ্ছে ব্যাটারি বেশি হওয়া সত্ত্বেও খুব হেভি লাগে না ডিভাইসটা, এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার প্রোভাইড করছে তারা বক্সেই। চার্জিং টাইম 10% to 90% হতে মোটামুটি 2 ঘন্টা 10 মিনিটের মতো লাগছিল। রিয়ারে থাকছে 1.7 অ্যাপারচারের 48 মেগাপিক্সেল মেইন সেন্সর এবং 2.2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেন্সর, যেটা 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউ ক্যাপচার করতে পারে, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং একটি 2 মেগাপিক্সেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর। এই দুটি সেন্সরই 2.4 অ্যাপারচারের। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি শুটার, যার অ্যাপারচার 2.0। এবার কোয়ালিটিতে যাওয়া যাক। ডে লাইটের ছবি স্বাভাবিকভাবেই সুন্দর ছিল, কিন্তু আমি খুবই ইমপ্রেসড হয়েছি এর ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জ দেখে। ন্যাচারাল ছবিগুলো লাইক আকাশ, বাতাস, গাছপালার খুব বেশি পপ আপ লাগেনি কালার, মোটামুটি রিয়েলিস্টিক রাখা ট্রাই করেছে। একই সাথে আলট্রা ওয়াইড ছবিগুলো অ্যাড করলাম যেন আপনাদের বুঝতে সুবিধা হয় 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউটা কেমন। আলট্রা ওয়াইডের ছবিগুলো খানিকটা ডিটেলস লস করে এবং কিছুটা লেস স্যাচুরেটেড ছিল, তবে এই রেঞ্জের ফোন থেকে যেমন আলট্রা ওয়াইড পিকচার্স এক্সপেক্ট করি তেমনই ডেলিভার করছে এটি। লো লাইটের পিকচার ইমপ্রেসিভ কিছু না হলেও ইটস ওকে, আমি খারাপ বলার মতো কিছু পাচ্ছি না। ডিটেলসের ঘাটতি দেখা যাবে স্বাভাবিক, ডিজিটাল নয়েজ এক্সেসিভ ছিল না, গুড থিং। মোটামুটি চলার মতো লো লাইট পিকচার্স। A92 এর পোর্ট্রেট কোয়ালিটি সারপ্রাইজিংলি বেটার লেগেছে, প্রিসাইসলি ধরতে পারছিল এজগুলো এবং দ্য ব্লার ওয়াজ টু মাচ রিয়েলিস্টিক। আমরা সাহস করে কম্পেয়ার করছিলাম স্যামসাং গ্যালাক্সি A31 এর সাথে। ইনডোরে A31 এর পোর্ট্রেট ছিল লেস ডিটেইলড এবং এজ ব্লারটা আনরিয়ালিস্টিক A92 এর তুলনায়।
তবে ফ্রন্ট পোর্ট্রেটে A31 এক রাউন্ডে এগিয়ে থাকতে পারে। A92 রিয়েলিস্টিক কালার প্রোভাইড করতে চেয়েছিল, কিন্তু বিউটি মোডটা অফ করা সত্ত্বেও একটা স্মুথনেস চলে আসে পিকচারে। সেখানে A31 দিয়েছিল একটা ওয়ার্ম অ্যান্ড পাঞ্চি পিকচার্স। রেগুলার সেলফিগুলোর ক্ষেত্রে ওপ্পো বরাবরই এগিয়ে, এক্ষেত্রে পিকচার স্যাম্পলই কথা বলবে। এদিকে ভিডিও সেকশনে আছে 4K 30 FPS পর্যন্ত রেকর্ডের সুবিধা। আনফর্চুনেটলি নেই 60 FPS, আর 4K-তে অনেক নয়েজ দেখা পাবেন লো লাইটে। এদিকে 1080p 30 FPS এর জাইরো EIS দিয়েছে তারা। ভিডিও কোয়ালিটি ইজ ওকে। এছাড়াও 120 FPS স্লোমো করতে পারবেন 1080p-তে। মোটামুটি একবারে হতাশ করেনি ওপ্পো ভিডিও সেকশনে। আরও একটি ভালো ব্যাপার হচ্ছে এতে জিক্যাম চলবে বেশ ভালোভাবেই। এছাড়াও ওয়াইড ব্যান্ড লেভেল 1 সাপোর্ট থাকছে এতে এইচডি স্ট্রিমিংয়ের জন্য। সব দিক দিয়ে সব জিনিস মিলিয়ে 20,000-এর মধ্যে এটাকে একটা পারফেক্ট প্যাকেজ আমার পক্ষে বলা সম্ভব হচ্ছে না। ডিসপ্লেটা প্র্যাকটিক্যালি ঠিক আছে, বাট এই টিএফটি প্যানেল ব্যবহারের ব্যাপারটা যে স্বাভাবিক, এই সার্টিফিকেট আমি দিতে যাব না। এছাড়া বাদবাকি যে ক্যামেরা ডিজাইন এবং বাদবাকি যেসব ভালো দিক আছে সেগুলো মিলিয়ে মোটামুটি একটা গুড প্যাকেজ এটা। বিশেষত যারা ওপ্পো ফ্যান তাদের জন্য এটা একটা ভালো চয়েস হতে পারে। বাদবাকি যারা অ্যাডভান্স ইউজার আছেন তাদের তো আর কিছু বলার বাকি রাখে না। তারা নিজেরাই জানেন যে এই বাজেট রেঞ্জে এর অনেকগুলো ভালো ভালো কম্পিটিটর আছে বাজারে। আর আমাদের ভার্ডিক্ট যেটাই হোক, দিন শেষে আপনাদের পছন্দটাই প্রায়োরিটি পাবে। আপনি কিনবেন আপনার পছন্দ মতো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।